গুড আফটারনুন চিলড্রেন। আমরা এখন আছি বাংলা ক্লাসে। তা আমরা বাংলা ক্লাসে একটা গল্প পড়ছিলাম। গল্পটার নাম হচ্ছে শকুন্তলা। এই গল্পটা লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর। আর এই গল্পটি তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষার সিলেবাসে কিন্তু থাকবে। তোমাদের ফার্স্ট ইউটির সিলেবাসে আমি প্রশ্ন বলে একটা পদ্য দিয়েছি এবং এই প্রশ্নটা ভালো করে পড়িয়ে দিয়েছি এবং লিখিয়েও দিয়েছি। এটা তোমাদের ফার্স্ট ইউটির সিলেবাসে থাকবে। কিন্তু সভ্য অসভ্য বলে যে গল্পটা আমি তোমাদের পড়িয়ে দিয়েছি সেটা তোমাদের কিন্তু হাফ ইয়ারলি সিলেবাসে থাকবে না। ওই গল্পটা থাকবে তোমাদের অ্যানুয়ালের সিলেবাসে। তা হাফ ইয়ারলি সিলেবাসে আমাদের যেই গল্পগুলি থাকবে তার মধ্যে একদম প্রথম হচ্ছে শকুন্তলা। তাহলে আজকে চলো আমরা শকুন্তলা গল্পটা পড়ি। আগের দিন আমি তোমাদের শকুন্তলা গল্পটার সম্পর্কে ছোট্ট করে গল্পটা বলছিলাম। শকুন্তলা গল্পটি মহাভারতের চরিত্র, অর্থাৎ মহাভারতে এটি একটি ঐতিহাসিক গল্প এবং মহাভারতের চরিত্রায়নে শকুন্তলার গল্পের আমরা উল্লেখ পাই। এছাড়া শকুন্তলা গল্পটি এটি প্রথম সংস্কৃতে লেখা হয়েছিল। লিখেছিলেন মহাকবি কালিদাস। তার লেখা এই শকুন্তলার এই নাটকটির নাম ছিল অভিজ্ঞানম শকুন্তলম। পরবর্তীকালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কালিদাসের সংস্কৃত ভাষা থেকে বাংলায় শকুন্তলা অনুবাদ করেছিলেন এবং তারপর অবনীন্দ্রনাথ ঠাকুর শকুন্তলা গল্পটি খুব সাবলীল বাংলা ভাষায় লিখেছেন। আজকে আমরা এই অবনীন্দ্রনাথ ঠাকুরের এই শকুন্তলা গল্প ছাড়াও অবনীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু আরও কিছু লেখা আছে যেগুলো ছোটদের জন্য পড়ার পক্ষে ভীষণভাবে উপযোগী। সেরকমই একটি হচ্ছে যে তোমরা হয়তো ক্লাস 10-এ যখন পড়বে তখন পড়বে যে অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিখ্যাত আরেকটি গল্প হচ্ছে রাজকাহিনী। সেখানেও আমরা অনেক গল্প পাই, এছাড়াও ক্ষীরের পুতুল ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমরা শকুন্তলা গল্পটা পড়ছিলাম এবং শকুন্তলা গল্পে আমরা শকুন্তলার বিবাহ হয়েছিল রাজা দুষ্মন্তর সঙ্গে এবং শকুন্তলা রাজা দুষ্মন্তর রাজসভায় গিয়েছিল এত অবধি বলে গল্পটা এতটুকুই তোমরা শুনেছিলে আমার কাছ থেকে। যদিও এই পুরো গল্পটা তোমাদের নেই, তোমাদের শকুন্তলা গল্পের প্রথমে একটু জাস্ট নদীর বর্ণনা এবং একদম ইনিশিয়ালি যে শুরু থেকে তোমাদের একটু পার্ট আছে। কিন্তু যেহেতু আমরা সাহিত্যের ক্লাস করি সুতরাং সাহিত্যর তো কোনো সীমা হতে পারে না, সেই জন্য আমি পুরো শকুন্তলার গল্পটা বলি। আশা করি তোমাদের ভালো লাগবে এবং এই ভালো লাগাটাই কিন্তু অনুরণিত হবে শকুন্তলা গল্পটা পড়ার মধ্যে দিয়ে। আর সময় পেলে আমার স্থির বিশ্বাস তোমরা অবশ্যই পড়তে চাইবে পুরো শকুন্তলা গল্পটা গল্পের বইয়ের মতো করে। যাই হোক, তাহলে চলো আমরা ছিলাম যে শকুন্তলা রাজা দুষ্মন্তর রাজসভায় এসেছিল এবং যেহেতু তার আংটিটি, দুষ্মন্তের দেওয়া আংটিটি শকুন্তলা আসার পথে স্নান করার সময় জলে পড়ে গিয়েছিল এবং একটি মাছ সেটাকে খাবারভাবে গিলে নিয়েছিল। সুতরাং শকুন্তলার কাছে আর কোনো চিহ্ন ছিল না রাজা দুষ্মন্তকে দেবার মতো। তা এরকম পরিস্থিতিতে রাজা দুষ্মন্তের সভায় শকুন্তলাকে নিয়ে সবাই খুব উপহাস করছিল। শুধু তাই নয়, শকুন্তলার স্বভাব এবং চরিত্র সম্পর্কেও সবাই বিভিন্ন রকমের কটু কথা বলছিল। শকুন্তলা সেটা সহ্য করতে না পেরে দুষ্মন্তের সভায় পড়ে অজ্ঞান হয়ে যায়। এই সময় শকুন্তলার মা মেনকা, অর্থাৎ যেই মা তাকে ফেলে রেখে চলে গিয়েছিল স্বর্গের রাজসভায়, সেই মা তখন স্বর্গের রাজসভায় ইন্দ্রপুরীতে বীণা বাজিয়ে গান গাইছিল। কিন্তু হঠাৎ করে তার বীণার তার কেটে গেল। সে বুঝতে পারল মর্তে তার কন্যা শকুন্তলার কিছু একটা হয়েছে। হঠাৎ করে সে সমস্ত কিছু ছেড়ে দিয়ে সিদ্ধান্ত নিল শকুন্তলাকে নিয়ে আসবে এবং যেহেতু স্বর্গ থেকে মর্তের সেই সময় একটা যাতায়াতের ব্যাপার ছিল, তা সত্ত্বেও এক অদ্ভুত স্বর্গের রথে চড়ে এসে সে শকুন্তলাকে
অজ্ঞান অবস্থায় শকুন্তলাকে উঠিয়ে নিয়ে ওখান থেকে চলে গেল। সেই সময় গোটা রাজসভায় একটা অদ্ভুত ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। কিছুক্ষণ বাদে সব কিছু স্বাভাবিক হলে রাজা দুষ্মন্ত এবং তার পারিষদরা এবং সর্বতোভাবে শকুন্তলার আশ্রমের লোকেরা সবাই দেখল যে ওইখানে কিন্তু কিছু নেই, শকুন্তলা নেই। যাই হোক, শকুন্তলাকে তার মা উঠিয়ে নিয়ে গিয়ে ওখানে স্বর্গের যাওয়ার আগে একটা মহর্ষি কশ্যপের মোস্ট প্রবলি আশ্রম ছিল, সেইখানে তিনি শকুন্তলাকে রাখেন এবং সেইখানেই শকুন্তলা কিছুদিন বাদে একটি পুত্র সন্তানের জন্ম দেয়। শকুন্তলা তার পুত্রকে নিয়ে ধীরে ধীরে ওই মহর্ষির আশ্রমে থাকতে লাগলো। এবার এদিকে সময় এগিয়ে যাচ্ছে। রাজা দুষ্মন্তর কোনো পুত্রাদি নেই, তার কোনো সন্তানাদিও নেই। একদিন হঠাৎ করে কি হয়েছে, এক জেলে সে মাছ ধরার পর মাছের পেটটা কেটে সে একটা আংটি পায়। সে তো আংটিটা দেখেই বুঝেছে আংটিটা খুব দামি আংটি। সে আংটিটা শ্যাকরার কাছে বেচতে যায়। শ্যাকরা আংটিটা দেখে বুঝতে পারলে এটা রাজার আংটি, রাজার কাছে নিয়ে গেল। এদিকে আংটিটা হাতে পেয়েই তো দুষ্মন্তের সব কথা মনে পড়ে গেল। তখন দুষ্মন্ত কী করলো, সমস্ত কিছু, কিন্তু সে শকুন্তলাকে অনেক খুঁজলো, কিন্তু শকুন্তলার কোনো খবর পেল না। এদিকে তার কিছুদিন পর স্বর্গের দেবতাদের অনুরোধে রাজা দুষ্মন্ত স্বর্গের কাছে এক দেবতাদের সঙ্গে অসুরের যে যুদ্ধ হচ্ছিল, সেই যুদ্ধে দেবতারা মানুষের সাহায্য চেয়েছিল এবং রাজা দুষ্মন্ত সে সাহায্য করেছিল। এবং যুদ্ধ জয়ের পর সে যখন ফিরে আসছিল স্বর্গ থেকে, তখন সে রাস্তায় একটা আশ্রম দেখতে পায় এবং আশ্রমে গিয়ে সে একটা অসম্ভব ছোট্ট দুরন্ত ছেলেকে দেখতে পায়, যে ছেলেকে তার খুব ভালো লাগে এবং খুব আপন বলে মনে হয়। পরবর্তীকালে দেখা যায় এই ছেলেটি তার ছেলে এবং এই গল্পে শেষ পর্যন্ত শকুন্তলার সাথে তার পুত্রর সাথে রাজা দুষ্মন্তের মিলন হয় এবং রাজা দুষ্মন্ত তাকে তার নিজের রাজ্যে ফিরিয়ে নিয়ে এসে তার সম্মান ফিরিয়ে দেয়। এই হচ্ছে শকুন্তলার গল্প। এবং শকুন্তলার যে পুত্র, এটা একটা কথিত আছে, কতটা এর ঐতিহাসিক সত্যতা আমি জানি না, কথিত আছে শকুন্তলার পুত্রের নাম ছিল ভরত। সেই থেকেই কিন্তু আমাদের দেশের নাম হয় ভারতবর্ষ। এটা পুরোটাই মহাভারতের একটা গল্প। যাই হোক, এখানে শকুন্তলার গল্পই আমরা পড়ব। তা শকুন্তলার গল্পটি আশা করি তোমাদের ভালো লেগেছে, একটু রূপকথা টাইপের গল্প। যাই হোক, এটি হচ্ছে আমাদের দেশের প্রাচীন সাহিত্যের অন্যতম। তাহলে আজকে চলো আমরা শকুন্তলা গল্পটি একটু রিডিং করি। এক নিবিড় অরণ্য ছিল। নিবিড় অরণ্য মানে এমন একটা অরণ্য ছিল যেটা খুব গহন। তাতে ছিল বড় বড় বট, সারি সারি তাল তমাল, পাহাড় পর্বত, আর ছিল ছোট্ট নদী মালিনী। অর্থাৎ আমরা যখন এই গল্পটা পড়ব তখন দেখব অবনীন্দ্রনাথ ঠাকুর এত সুন্দরভাবে প্রকৃতিকে বিন্যাস করেছেন, যেটা পড়তেই যেন আমাদের চোখের সামনে সত্যিকারের তার ছবিটা ফুটে ওঠে। একটা গহন বন, সেখানে অনেক বড় বড় গাছ ছিল, পাহাড় পর্বত ছিল, আর পাশ দিয়ে বয়ে যাচ্ছিল একটা ছোট্ট নদী, তার নাম ছিল মালিনী। মালিনীর জল বড় স্থির। মালিনী নদীর জল ছিল খুব স্থির, আয়নার মতো। তাতে গাছের ছায়া, নীল আকাশের ছায়া, রাঙা মেঘের ছায়া সকলেই দেখা যেত। আর দেখা যেত গাছের তলায় কতগুলি কুটিরের ছায়া। নদী তীরে যে নিবিড় বন ছিল তাতে অনেক জীবজন্তু ছিল। কত হাঁস, কত বক সারাদিন খালের ধারে, বিলের ধারে জলে ঘুরে বেড়াতো। তার মানে ওখানে অনেক পশু পাখিও কিন্তু ছিল। কত ছোট ছোট পাখি ছিল, কত টিয়া পাখির ঝাঁক গাছে গাছে গান গাইত। কত ছোট ছোট পাখি, টিয়া পাখির ঝাঁক গাছে গাছে গান গাইত। কোটরে কোটরে বাসা বাঁধত, দলে দলে হরিণ, ছোট ছোট হরিণ শিশু কুয়োর ধারে, এই কুশের ধারে, ধানের খেতে, কচি ঘাসের মাঠে খেলা করত। বসন্তে কোকিল গাইত, বর্ষায় ময়ূর নাচত। অর্থাৎ ওইখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ঋতু কিন্তু সেখানে ভীষণভাবে প্রকট। বর্ষাকালে ময়ূর এবং বসন্তে কোকিল কিন্তু আমাদের সে কথাই বলে দেয়।
আর কি ছিল, এই বনে 3000 বছর বছরের পুরনো একটা প্রকাণ্ড বটগাছ ছিল। এই বটগাছের নিচে একটা আশ্রম ছিল। সেই আশ্রমে ছিল এক জটাধারী তপস্বী, তার নাম ছিল মহর্ষি কর্ণ। কর্ণ নয় কিন্তু, মহর্ষি কর্ণ, পদ মধ্যে নয় বল। আর মাতা গৌতমী ছিলেন। তাদের পাতার কুটির ছিল। তাহলে মহর্ষি কর্ণ, মাতা গৌতমী তারা কোথায় থাকতেন? তাদের পাতার কুটির ছিল। তাদের পরনে ছিল বাকল। বাকল কেন? তারা যেহেতু সেই সময় কিন্তু পোশাক আশাকের ব্যাপার ছিল, কিন্তু তারা যেহেতু বনে থাকতো, সুতরাং তারা সেই যে আমি পড়িয়েছিলাম তোমাদের আর্লি হিউম্যানরা সাধারণত গাছের ছাল ব্যবহার করে পরতো, মনে আছে নিশ্চয়ই? সেই রকমই তারা পরনে তাদের গাছের বাকল, বাকল মানে গাছের ছাল। তাদের কী কী ছিল? তাদের গোয়াল ভরা গাই ছিল, চঞ্চল বাছর ছিল, আর বাকল পরা কতগুলো ঋষি কুমার ছিল। তখনকার দিনে না পড়াশোনার একটা অন্যরকম সিস্টেম ছিল। সেটা হচ্ছে আলাদা করে কোনো স্কুল ছিল না। বিভিন্ন মুনি ঋষিরা তারা তাদের বাড়িতেই অন্যান্য ঋষি কুমার বা রাজপুত্ররা বা এরা সব আসতেন, এসে থাকতে, থেকে সেখানে শিক্ষা গ্রহণ হতো। একে বলতো গুরুগৃহের শিক্ষাদান, অর্থাৎ সেখানে থেকেই তাদের পড়াশোনা করতে হতো। তাহলে সেই যে ঋষি কুমাররা তারা কী করতো? তারা কর্ণদেবের কাছে বেদ করত, মালিনী নদীর জলে তর্পণ করত, গাছের ফলে অতিথিদের সেবা করত, বনের ফুলে অঞ্জলি দিত। তাহলে ওদের লাইফটা কীরকম ছিল? ওদের লাইফ ছিল ওরা শিক্ষা লাভ করতো মহর্ষি কর্ণের কাছ থেকে, মালিনী নদীর জলে তর্পণ করত, আর গাছের ফলে অতিথিদের সেবা করত, আর বনের ফুলে দেবতাদের অঞ্জলি দিত। এইভাবেই তাদের জীবনটা কাটত। তারা আর কি করত? তারা বনে বনে হোমের কাঠ কুড়িয়ে বেড়াতো। হোমের কাঠ মানে সে সময় মুনি ঋষিরা যজ্ঞ করত, সেই যজ্ঞর জন্য কাঠ লাগতো। সেই হোমের কাঠ তারা কুড়োতো। কোথা থেকে কুড়োতো? বিভিন্ন বনে বনে ছোটো ছোটো কাঠ কুড়িয়ে বেড়াতো ঋষি কুমাররা। কালো গাই, ধুলো গাই মাঠে চড়াতে যেত। কালো গাই, ধুলো গাই মানে কালো গরু, সাদা গরু। এখানে ব্যাপারটা হচ্ছে রূপক ধর্মী, অর্থাৎ তাদের অন্যতম প্রফেশন ছিল গোচারণ বা গরু চারণা করা। তারা অতিথি সেবা, তারা সবুজ মাঠ ছিল, তাতে গাই বাছুর চড়ে বেড়াতো। বনে ছায়া ছিল, তাতে ঋষি বালকেরা খেলে বেড়াতো। তাদের ঘর গড়বার বালি ছিল, ময়ূর গড়বার মাটি ছিল, বেনুবাসের বাঁশি ছিল, বটপাতার ভেলা ছিল, আর ছিল খেলবার সাথে বনের হরিণ, গাছের ময়ূর, আর ছিল মা গৌতমীর মুখে যুদ্ধ কথা, আর তাতো কর্ণের মুখে মধুর সামবেদ গান। তাহলে আমরা কি পড়ছি যে এই মহর্ষি কর্ণের আশ্রমে ঋষি বালকেরা কী করত? ঋষি বালকরা কর্ণমুনির কাছে বেদ করত, মালিনী নদীর জলে তর্পণ করত, আর কি করত? অতিথি সেবা করত, বনের ফুলে দেবতাদের অঞ্জলি দিত, এবং বনে বনে হোমের কাঠ কুড়িয়ে বেড়াতো, আর গোচারণা করত, আর তারা খেলতো। আর কিভাবে তারা কিভাবে খেলা করতো? তাদের ঘর গড়ার বালি ছিল। ছোট বাচ্চারা কিন্তু নিজের মতো করে একটা জগৎ করে নেয়, সেখানে তারা নিজের মতো করে খেলে। দেখবে তোমাদের অনেকের বাড়িতেই যাদের পেটস আছে তারা কি করে, ওই ছোট নিজেদের বাড়িতে ধরো ছোট ছোট পাপ্পি বা কেটেন, তাদের সঙ্গে দেখবে তোমরাও মাঝে মাঝে খেলা করো। কারোর বাড়িতে প্যারট আছে, কারোর বাড়িতে কেটেন আছে, কারোর বাড়িতে ছোট্ট পাপ্পি আছে, তারা কিন্তু খেলা করে। এখানেও কিন্তু তাই ছিল। বলছে তারা ময়ূর গড়তো বালি দিয়ে, বেনুবাসের বাঁশি ছিল, তারা বাঁশি বাজাতো, আর বটপাতা দিয়ে ভেলা তৈরি করতো। আর তাদের খেলার সাথী কারা ছিল? বনের হরিণ, গাছের ময়ূর। অর্থাৎ এদের সবার সঙ্গে, অর্থাৎ প্রকৃতির কোলে ঋষি বালকেরা ধীরে ধীরে বড় হয়ে উঠত। সেই সময় প্রকৃতির সঙ্গে মানুষের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল। আর যেহেতু এরা বনে থাকতো, তাই বনের কিন্তু এরা
সমস্ত বনের পশু পাখি ফুল সব কিছুর মধ্যে দিয়েই তারা নিজেদেরকে প্রত্যক্ষ করত এবং এইভাবেই তারা ধীরে ধীরে বড় হয়ে উঠত। আর কি ছিল, মাতা গৌতমী তাদেরকে গল্প বলতো। কিসের গল্প? দেবদানবের যুদ্ধ কথা। আর কর্ণ, মহর্ষি কর্ণের মুখে ছিল মধুর সামবেদ গান। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী 4টে বেদ আছে, ঋক, সাম, যজু এবং অথর্ব। এর মধ্যে ঋগ্বেদে কী আছে, এই সমস্ত কিছু দেবদেবতা যাগ যজ্ঞ এইসব সম্পর্কে আলোচনা আছে। আর সামবেদেও সেই রকমই ঈশ্বরকেন্দ্রিক কথাবার্তা। এবং এই শুধু তাই নয়, সামবেদে বিভিন্ন দেবতাদের উদ্দেশ্যে বিভিন্ন স্তুতি, বিভিন্ন গান, এই সব কিছুই কিন্তু সামবেদের প্রধান উপকরণ। সেই জন্য আর যজুর্বেদে আছে হচ্ছে, তো আমি বলেছি 4টে বেদ। ঋগ্বেদে বিভিন্ন যজ্ঞের উপকরণ, সামবেদে দেবতাদের স্তুতি এবং গান, যজুর্বেদে আছে বিভিন্ন ঔষধি, অর্থাৎ যাকে আমরা বলছি যে কবিরাজি ঔষধি, যেটা নাকি আজ থেকে হাজার হাজার বছর আগে বেদে বিভিন্ন ওষুধের গাছগাছরা থেকে বিভিন্ন ওষুধ হতো। অর্থাৎ আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী কিন্তু আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাও কিন্তু খুব উন্নত ছিল। আর অথর্ব বেদে ছিল কিছুটা ব্ল্যাক ম্যাজিক টাইপের আর কি। যাই হোক, তা আমাদের সেটা আলোচ্য বিষয় নয়। তাহলে সামবেদে তারা গান শুনত। তাহলে এইভাবেই ঋষি বালকদের জীবন অতিবাহিত হতো। সকলেই ছিল, তাদেরও কিছু শখের সব কিছুই ছিল না কেবল আধার ঘরের মানিক ছোট মেয়ে শকুন্তলা। এই যে সব কিছুই ছিল, কিন্তু তাদের ওখানে কিন্তু কোনো ছোট্ট ফুটফুটে মেয়ে ছিল না, সুন্দর ফুটফুটে ছোট্ট মেয়ে। এখানে বলছে আধার ঘরের মানিক। একদিন নিশুতি রাতে, একদিন অনেক রাত্রিবেলা, অপ্সরী মেনকা, আমি বলেছি মেনকা অপ্সরী ছিল। অপ্সরীরা স্বর্গের রাজসভায় গান গাইত এবং এই মেনকার কন্যা ছিল শকুন্তলা। মেনকা ছিল তার খুব সুন্দরী রূপের ডালি। দুধের বাচ্চা শকুন্তলা মেয়েকে সেই তপবনে ফেলে রেখে চলে যায়। তাহলে মেনকা কী করে, তার মেয়েকে তপবনে ফেলে রেখে চলে যায়। বনের পাখিরা তাকে ডানায় ঢেকে বুকে নিয়ে সারা রাত বসে রইল। বনে পাখিদেরও দয়ামায়া আছে, কিন্তু সেই মেনকা পাশানি, তার কি কিছু দয়া হলো? সে তো এই ছোট্ট মেয়েটাকে ফেলে রেখে চলে গেল। খুব ভোরবেলা তপবনে যত ঋষিকুমার তারা ফল ফুল কুড়োতে গিয়েছিল। তারা আমলকি বনে আমলকি, হরিতকি বনে হরিতকি, ইংলি ফলের বনে ইংলি ফল কুড়িয়ে নিত। তারপর ফুলের বনে পুজোর ফুল তুলতে তুলতে পাখিদের মাঝে ফুলের মতো সুন্দর শকুন্তলা মেয়েকে কুড়িয়ে পেল। সবাই মিলে তাকে কোলে করে তা তো কর্ণের কাছে নিয়ে আসলো। সেই সঙ্গে আসলো বনের কত পাখি, কত হরিণ, সেই তপবনে আসলো। শকুন্তলা সেই তপবনে, সেই বটের ছায়ায় পাতার কুটিরে মা গৌতমীর কোলে পিঠে মানুষ হতে লাগলো। যেহেতু ছোট্ট শিশুটিকে তারা পাখির ডানার নিচ থেকে কুড়িয়ে পেয়েছিল, তাই তার নাম রাখা হলো শকুন্তলা। তারপর শকুন্তলা যখন বয়স হলো, তখন মহর্ষি কর্ণ পৃথিবী খুঁজে শকুন্তলার বর আনতে চলে গেল। শকুন্তলার হাতে তপবনের ভার দিয়ে গেল। শকুন্তলার আপনার বাপ মা তাকে পর করল, কিন্তু যারা পর ছিল তারা তার আপন হল। এই পর্যন্তই আজকে আমরা পড়লাম, বাকিটুকু পরের দিন পড়াবো। তা শকুন্তলা গল্পে তাহলে তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে পড়তে, যে একটা প্রকৃতির বর্ণনা এবং সেখান থেকে কী করে ছোট্ট মেয়েটিকে পাওয়া গেল, এবং সব মিলিয়ে একটা খুব সুন্দর গল্প। তা এই গল্পের মাধ্যমে আমরা কি দেখছি, সেই সময়কার প্রাকৃতিক পরিস্থিতি এবং ঋষি বালকদের প্রফেশন, মানে তারা কীভাবে দৈনন্দিন জীবন কাটাতেন, সেই সময় শিক্ষা ব্যবস্থা কীরকম ছিল। শুধু তাই নয়, ঋষিদের আশ্রমে কী হতো, সব কিছু মিলিয়েই কিন্তু এই গল্প থেকে আমরা অনেক কিছু পাচ্ছি। এবং
বনের পশু পাখির সঙ্গে মানুষের যে একটা আত্মিক সম্পর্ক ছিল, অর্থাৎ আজকের দুনিয়ায় যেটা খুব একটা দেখাই যায় না, সেই সময় কিন্তু পশু পাখি, প্রকৃতি, মানুষ মিলেমিশে এক হয়ে গিয়েছিল। তাহলে আজকে এইটুকুই আমরা পড়ছি, পরের দিন বাকিটুকু আমরা পড়ব।